মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান হয়েছে ১৭ই এপ্রিল ১৯৭১। এই তারিখের আগেও ১৪ তারিখ কিন্তু এই সরকারের শপথ অনুষ্ঠানের একটা চেষ্টা করা হয়েছিল। সেই চেষ্টাটি হয়েছিল চুয়াডাঙ্গায়, বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে। কিন্তু এই খবরটি লিক হয়ে যায় এবং লিক হয়ে যাওয়ার পরে কি হয়, সেখানে আপনার পাকিস্তানি বিমান বাহিনী বোমাবর্ষণ করে এবং সেখানে এই শপথ অনুষ্ঠানের যে পরিকল্পনা সেটা ভেস্তে যায়। তারপরে পরিকল্পনা করা হয় যে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে হচ্ছে ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এবং সেটা হচ্ছে বৈদ্যনাথতলার আমবাগানে। দেখুন, এই বইটির নাম হচ্ছে বাংলাদেশ ওয়ার রিপোর্ট ফ্রম গ্রাউন্ড জিরো। এই বইটি লিখেছেন মানস ঘোষ। তিনি সাংবাদিক ছিলেন। তিনি ১৯৭১ সালে সাংবাদিকতা করেছেন। তখন তিনি স্টেটসম্যানে আপনার কর্মরত ছিলেন। তো এই সাংবাদিক এই বইটি লিখেন আসলে করোনাকালে এবং তারপরে এই বইটি প্রকাশিত হয় এবং এর মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অজানা অনেক তথ্য আছে এবং সেই তথ্যগুলো আমি বলবো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমৃদ্ধ করেছে। তো এই অনেক অজানা তথ্যের মধ্যে, ঘটনার মধ্যে, শ্বাসরুদ্ধকর পালাবদলের প্রেক্ষাপটের মধ্যে একটি অন্যতম হচ্ছে মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান। আমরা সবাই জানি যে একটি দেশের যুদ্ধ শুরু হয়েছে এবং সেই দেশের একটি প্রবাসী সরকার শপথ নিতে যাচ্ছে। এটা নিশ্চয়ই একটি বড় ঘটনা এবং এই ঘটনাটিকে ঠেকানোর জন্য অনেকেই আপনার চেষ্টা করেছে, অনেক তৎপরতাও চলেছে। যেমন খুব ছোট্ট করে আপনাদেরকে বলি, মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান হয়েছে ১৭ই এপ্রিল ১৯৭১। এই তারিখের আগেও ১৪ তারিখ কিন্তু এই সরকারের শপথ অনুষ্ঠানের একটা চেষ্টা করা হয়েছিল। সেই চেষ্টাটি হয়েছিল চুয়াডাঙ্গায়, বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে। কিন্তু এই খবরটি লিক হয়ে যায় এবং লিক হয়ে যাওয়ার পরে কি হয়, সেখানে আপনার পাকিস্তানি বিমান বাহিনী বোমাবর্ষণ করে এবং সেখানে এই শপথ অনুষ্ঠানের যে পরিকল্পনা সেটা ভেস্তে যায়। তারপরে পরিকল্পনা করা হয় যে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে হচ্ছে ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এবং সেটা হচ্ছে বৈদ্যনাথতলার আমবাগানে, যেটা মেহেরপুরে অবস্থিত। তো এখন এই যে শপথ অনুষ্ঠানটি আপনার অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা নিয়ে দুটো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সেই বিষয়টা কি, এটি ছিল হচ্ছে বাংলাদেশের জন্য যেমন একটি যুগান্তকারী ঘটনা, মুক্তি সংগ্রামের আনুষ্ঠানিক যাত্রা, একই সাথে এটা ভারতীয় কর্তৃপক্ষের জন্য অত্যন্ত সংবেদনশীল একটা ইভেন্ট ছিল। তো এই অনুষ্ঠানটি যদি যথাযথভাবে হয়, তার জন্য ভারতের সিকিউরিটি স্ট্যাবলিশমেন্টেও নানা ধরনের উত্তেজনা ছিল। সেই ঘটনা প্রবাহই জনাব মানস ঘোষ এই বইটিতে তুলে ধরেছেন। তার একটা ছোট্ট বর্ণনা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। শুরুতেই মানস ঘোষ বলছেন যে এখানে এই শপথ অনুষ্ঠানটি যে হতে যাচ্ছে, কলকাতাতে যে এরকম আপনার আলোচনা চলছিল ওই সময়, অর্থাৎ ১৯৭১ সালের ১৭ই এপ্রিলের আগের কিছু দিনে, তখন তিনি দুটো দেশের কূটনীতিকদের নানা তৎপরতা দেখেছেন। সেই দুটো দেশ কোন দেশ? সেই দুটো দেশ হচ্ছে আমেরিকা এবং ব্রিটেন। তিনি এখানে স্পষ্ট করে বলছেন, আমি একটু আপনাদের লাইনটা পড়ে শোনাই। তিনি বলছেন, দ্য দেন আমেরিকান কাউন্সিল জেনারেল ইন ক্যালকাটা মিস্টার গ্রিফিন and his political officer Mr. Naqib Ahmed and the British Deputy High Commissioner were desperately trying to figure out what the early morning meeting of 17 April was all about. ১৭ই এপ্রিল যেটা ঘটতে যাচ্ছে এটা জানার জন্য আমেরিকান এবং ব্রিটিশ দূতরা, ব্রিটিশ আপনার কর্মকর্তারা কিন্তু জানার জন্য উঠে পড়ে লেগেছিলেন। যদিও তারা সেটা হয়তো জানলেও পরে জেনেছেন, কিন্তু অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে। তো এর জন্যই আপনার নানা ধরনের সতর্কতা ছিল। এই বইটার বর্ণনা অনুযায়ী এই অনুষ্ঠানটি, অর্থাৎ ১৭ই এপ্রিলে বৈদ্যনাথতলার আমবাগানে আপনার শপথ অনুষ্ঠানটির পেছনে দুজন ইন্ডিয়ান কর্মকর্তা অনেক বড় ভূমিকা রাখেন। একজনের নাম হচ্ছে আপনার সামার বোস, আরেকজনের নাম হচ্ছে আপনার কর্নেল আই রক্ষী। তাদের বর্ণনা এখানে কিভাবে দেওয়া আছে আমি একটু আপনাদের, তাদের ভূমিকার বর্ণনা এখানে কিভাবে দেওয়া আছে আমি একটু আপনাদের পড়ে শোনাই। দ্য পাবলিক রিলেশনস উইং অফ BSF হেডেড বাই সামার বোস অ্যান্ড দ্যাট অফ দ্য মিলিটারি হেল্পড বাই কর্নেল আই রক্ষী accomplished the Herculean task, মানে অনেক বড় একটা কাজ, of locating all the foreign correspondents camping in Calcutta by calling on them individually in their hotel rooms and inviting them to reach Calcutta Press Club at 4 a.m. on 17th April. They were told that from there they would be driven to an undislocated destination, a term that aroused considerable curiosity among the foreign press corps. ১৭ই এপ্রিল ভোরবেলা
বা মধ্যরাতে এই দুইজন ভারতীয় কর্মকর্তা গিয়ে কলকাতায় থাকা বিদেশি সাংবাদিকদের বলছেন যে আপনারা 4টার সময় চলে আসবেন কলকাতা প্রেস ক্লাবে, সেখান থেকে আপনাদেরকে এক জায়গায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে কিছুটা ঘটবে। সেখানে যে শপথ অনুষ্ঠান হবে সেটা কিন্তু তাদেরকে বলা হয়নি। তারপরে খুবই ইন্টারেস্টিং এই বর্ণনায় দেয়া আছে, আগামীর দিকে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। এই বইয়ে আপনার মানস ঘোষ লিখছেন, There was a serious logistical problem though. How would Bose and Rokhi took well over 200 journalists from Calcutta in moderate comfort to a remote destination? Calcutta did not have private taxis in those days. তখন তার উবার ছিল না, প্রাইভেট ট্যাক্সি ছিল না। However, there were private cars available on rent and at least 60 of them had to be hired for the purpose. Rustomji and Golok did not want to use them, nor did they want to requisition such a huge number of government cars for this purpose because that would entail a bureaucratic rigmarole and certainly invite a breach of the total veil of secrecy under which the swearing in ceremony was to be conducted. একদম সহজ কথা যে ওই ভোরবেলা সাংবাদিকদের সেখানে নিয়ে যাওয়া, তাদের জন্য গাড়ির ব্যবস্থা করা এবং সেই পথ ধরে তাদেরকে আপনার সীমানার দিকে নিয়ে যাওয়া, এটা একটা কঠিন কাজ ছিল, হ্যাঁ, কঠিন আয়োজন ছিল। যে আয়োজনটা করার পেছনে আপনার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা অত্যন্ত কাছে থেকে কাজ করছেন। এবং দেখেন তারপরে তাদেরকে নেওয়া হলো, হ্যাঁ, একটা গাড়িবহর থাকলো, সেই গাড়িবহরের সাংবাদিকরা ছিলেন, আওয়ামী লীগের নেতারা ছিলেন, মুজিবনগর সরকারের আপনার কর্তা ব্যক্তিরা ছিলেন। এবং তাদেরকে যখন গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, কখন এই ভদ্রলোক, এই মানস ঘোষ বুঝতে পারলেন যে এটা কোনো সরকারের শপথ অনুষ্ঠান বা এটা আমরা বাংলাদেশের মধ্যে ঢুকতে যাচ্ছি, তার একটা ভিভিড বা তার একটা বিস্তারিত বর্ণনা এখানে বলা হচ্ছে। Rustomji and Golok Majumdar led the motorcade of VVIP guests, including those who were to be sworn in under a thick cover of heavy armed commandos. When the motorcade reached Kollani, কলকাতার একটা জায়গা, it had become clear to Indian correspondent, myself included, that it was heading for the Indo-Bangladesh border. Where the motorcade stopped on the way, Barrister Amirul Islam was seen deeply engrossed in reading a written text over and over again. It was the final draft of Declaration of Independence that he had presented on Taj Uddin Ahmad's order. খেয়াল করে দেখেন কত সিক্রেসি ছিল এই অনুষ্ঠানটা নিয়ে, কত আপনার গোপনীয়তা ছিল, কত বড় আয়োজন ছিল, হ্যাঁ। এবং সেই আয়োজনটার মাধ্যমেই আসলে এই মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান সংগঠিত হয়েছিল। ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে অনেক ধরনের আপনার আলোচনা, তত্ত্ব, ষড়যন্ত্র তত্ত্ব, নানা কিছু আমাদের সমাজে আছে। কিন্তু হ্যাঁ, শেষ সময় পাকিস্তানকে ভাঙা হয়তো ভারতের বড় এজেন্ডা ছিল, কিন্তু যাই হোক, ভারত তো বাংলাদেশের মুক্তি সংগ্রামের পক্ষে ছিল। কিন্তু আবার এটাও মনে রাখতে হবে যে আসলে আমরা একটা স্বাধীন দেশ, আমাদের স্বাধীন সত্তা, স্বাধীন যে সার্বভৌম যে অস্তিত্ব, তার প্রতি ভারতের শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন এবং হয়তো পারস্পরিক সম্মান বজায় রাখার মাধ্যমেই ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাওয়া সম্ভব। পোস্ট দেখুন, শেয়ার করুন, থাকুন পোস্টের সাথে।